হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব আপ অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি ফর ক্লাস ফার্স্ট সেমিস্টার ইংলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এই আপ অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর 3, 1802। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। দিস পোয়েম বিলংস টু সনেট। এই কবিতাটি সনেটের অন্তর্গত। 14 লাইন পোয়েমস হ্যাজ এক্সিস্টেড in this poem upon Westminster Bridge। এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি 14 লাইনের কবিতা। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য 8 লাইনস হ্যাজ কল্ড অক্টেভ। প্রথম 8 লাইনের যে স্তবকটি আছে, প্রথম স্তবকটি, এটাকে আমরা অক্টেভ বলি। আর দ্য লাস্ট স্ট্যাঞ্জা অফ দ্য 6 লাইনস হ্যাজ কল্ড সিস্টেড। এবং শেষ যে 6টি লাইনের স্তবকটি আছে, অর্থাৎ শেষ স্ট্যাঞ্জাটি আছে, সেটাকে আমরা সিস্টেড বলে থাকি। দিস পোয়েম বিলংস টু নেচার লাভ পোয়েম। তোমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শোনা মাত্রই তোমরা জানো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ বিন কল্ড অ্যাজ দ্য নেচার লাভ পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতি প্রেমিক কবি হিসাবে চিহ্নিত করা যায়। হোয়াট হ্যাজ হ্যাপেন ইন দ্য চেস্ট অফ দ্য নেচার। প্রকৃতির বুকে যা কিছু ঘটে, টু টেক দিস থিংস, সেই জিনিসগুলোকে নিয়েই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড দ্য পোয়েম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখতে শুরু করেন। এই কবিতাটার তোমরা টাইটেল শুনে বুঝতে পারছো যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ একটা ব্রিজের নাম, একটা সেতুর নাম উল্লেখ করা আছে। এই ব্রিজটা কোথায় অবস্থিত? ওয়েস্টমিনিস্টার ব্রিজ হ্যাজ সিচুয়েটেড ইন দ্য সিটি ইন লন্ডন। এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটি লন্ডন শহরে অবস্থিত। আন্ডার দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের তলদেশে এ রিভার ইজ ফ্লোয়িং, একটা নদী প্রবাহিত হয়ে গেছে। দ্য নেম অফ দ্য রিভার ইজ থেমস। তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আকারে দেয় যে হুইচ রিভার হ্যাজ ফ্লোন আন্ডার দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে দিয়ে যে নদীটা প্রবাহিত হয়ে গেছে তার নাম কি? দ্য নেম অফ দ্য রিভার ইজ থেমস, THAMES। নদীটার নাম হচ্ছে থেমস রিভার। ডিয়ার স্টুডেন্ট, শুরু করা যাক টেক্সটটি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবিতার প্রথম লাইনে বলা আছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এত সুন্দর দৃশ্য আর কোনোদিন আমি দেখি নাই। কে বলছে? কবি। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ গ্রেটলি ফ্যাসিনেটেড টু সি দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং। প্রাথমিক সকালবেলায়, অর্থাৎ সকাল 5টা 30 থেকে 6টার মধ্যে যে সময়কালীনটা, সেই সময়কালীনটাকে বলা হচ্ছে আর্লি মর্নিং। মানে আর্লি মর্নিংয়ে কবি যা সৌন্দর্যতা দেখেছে লন্ডন শহরে, তিনি সেটা আগে আর কোনোদিন দেখেননি। অ্যাকচুয়ালি দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য পারসিভ বিউটি অফ দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং। কবি প্রাথমিক সকালবেলায় লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্যতার কথা তুলে ধরেছেন। হুইচ হ্যাজ নেভার সিন বিফোর বাই দ্য পোয়েট। কবি যেটা আগে কোনোদিন দেখেননি। পরের লাইনে ডিয়ার স্টুডেন্ট বলা আছে ডাল। ডাল কথার অর্থ হচ্ছে এখানে ফুলিশ, বোকা বা নিরস। ডাল উডি বি অফ সোল, যার আত্মা নিরস। হু কুড পাস বাই, সে অতিক্রম করে চলে যায়। পাস বাই কথার অর্থ কি? ওভারকাম, অতিক্রম করা। মানে এ পারসন হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং। যে প্রাকৃতিক সৌন্দর্যতা সম্পর্কে কিছুই বোঝে না বা কিছুই জানে না, সে এই ধরনের সৌন্দর্যতাকে ফেলে রেখে অতিক্রম করে চলে যায়। ডাল উডি বি অফ সোল, যার আত্মা নিরস। মানে এ পারসন হু হ্যাজ এ ব্লান্ট সোল, একজন ব্যক্তি যার আত্মা ভোতা। হু কুড পাস বাই, সে অতিক্রম করে চলে যায়। হু কুড পাস বাই বলতে হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য ন্যাচারাল বিউটি, যে প্রাকৃতিক সৌন্দর্যতা সম্পর্কে কিছুই বোঝে না, সে চলে যায়। পরের লাইনে 3 নম্বর লাইনে মিনিংটা কি বলছে ডিয়ার স্টুডেন্ট? এ সাইট সো টাচিং। এ সাইট একটা দৃশ্য। হুইচ সাইট ইজ রেফার টু হিয়ার, কোন দৃশ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে? দ্য সাইট অফ দ্য সিটি ইন লন্ডন ইজ রেফার টু হিয়ার অফ দ্য আর্লি মর্নিং। প্রাথমিক সকালবেলায় লন্ডন শহরের সৌন্দর্যতার কথা উল্লেখ করা হয়েছে। সো টাচিং,
এতটাই স্পর্শকাতর ইন ইট ম্যাজেস্টি। ম্যাজেস্টি কথার অর্থ হচ্ছে গ্লোরি অফ গড, ঈশ্বরের মহিমা। তাহলে এ সাইট সো টাচিং ইন ইট ম্যাজেস্টি, একটা দৃশ্য এতটাই স্পর্শকাতর যেটা ঈশ্বরের মহিমার জন্যই পাওয়া। মানে অ্যাকচুয়ালি দ্য থার্ড লাইন সিগনিফাইজ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, God has given the opportunity to the poet to enjoy the perceived beauty of the city London of the early morning. কবি বোঝাতে চাইছেন ঈশ্বরই তাকে সুযোগ দিয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করতে। দিস সিটি, এই শহরটি, হুইচ সিটি ইজ রেফার টু হিয়ার, দ্য সিটি ইজ রেফার টু হিয়ার দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের কথা উল্লেখ করা হচ্ছে। নাও ডোথ, এখানে ডোথ কথার অর্থ কি, ডাজ, ডিও ইএস। লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো, ওয়ার পরিধান করে আছে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ডেসক্রাইবস ইন দ্যাট লাইন, কবি এই লাইনে বর্ণনা করছেন দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং ইজ ডেকোরেটেড উইথ দ্য বিউটিফুল অর্নামেন্টাল ড্রেস। লন্ডন শহরটি যেন সুন্দর পোশাক দ্বারা আবৃত করা আছে বা ঢাকা আছে। পরের লাইন, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যতা, সাইলেন্ট, নীরব, বিয়ার, নগ্ন। মানে দেয়ার ইজ নো সাউন্ড ইন দ্য সিটি ইন লন্ডন অফ দ্য আর্লি মর্নিং। প্রাথমিক সকালবেলায় লন্ডন শহরের মধ্যে কোনো শব্দের উৎপত্তি বা অস্তিত্ব ছিল না। সেই জন্যই কবি বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যতা, সাইলেন্ট, নীরব, বিয়ার, নগ্ন। তারপরের লাইনে কবি বলছেন শিপস, জাহাজগুলি, টাওয়ার্স, অট্টালিকাগুলি, ডোমস, গম্বুজগুলি, থিয়েটার্স, রঙ্গমঞ্চগুলি, অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরগুলি লাই সাইত। মানে দ্য শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস হুইচ আর সিচুয়েটেড ইন দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং, এভরিথিং হ্যাজ existed in silence moment of the early morning. লন্ডন শহরের প্রাথমিক সকালবেলায় প্রত্যেকটা জিনিসই যেন গভীর ঘুমে মগ্ন। মানে এভরিথিং হ্যাজ মেডিটেটেড ইন ডিপ স্লিপ অফ দ্য আর্লি মর্নিং অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের লাইনে যাচ্ছি। ওপেন আনটু দ্য ফিল্ডস, ওপেন আনটু দ্য ফিল্ডস, উন্মুক্ত প্রান্তরের দিকে। ওপেন আনটু দ্য ফিল্ডস, উন্মুক্ত প্রান্তরের দিকে। ফিল্ডস কথার অর্থ কি, প্রান্তর বা মাঠ। ওপেন কথার অর্থ হচ্ছে উন্মুক্ত বা খোলা, মাঠের দিকে। তাহলে হুইচ থিংস আর লুকিং আনটু দ্য ফিল্ডস উইথ ওয়াইডেনিং, কোন জিনিসগুলো উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছে? তাহলে অ্যান্সারটা হবে all ships, towers, domes, theatres, temples and the houses of the city London of the early morning are looking towards to the sky and unto the fields. তাহলে লন্ডনের প্রত্যেকটা জিনিসই উন্মুক্ত প্রান্তরের দিকে তাকিয়ে আছে এবং খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। all bright and glittering, সবকিছু উজ্জ্বল এবং ঝকমকে। which things is bright বা হুইচ থিংস আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, কোন জিনিসগুলো উজ্জ্বল এবং ঝকমকে। গ্লিটারিং কথার অর্থ হচ্ছে স্পার্কল ব্রিলিয়ান্টলি, SPARKLY, স্পার্কলি ব্রিলিয়ান্টলি। অল দ্য শিপস, ডোমস, থিয়েটার্স, টেম্পলস অ্যান্ড দ্য হাউসেস অফ দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। তাহলে অল দ্য শিপস, ডোমস, থিয়েটার্স and temples, কমা দিয়ে তোমরা বলতে পারো all the houses of the city London of the early morning are bright and glittering. মানে লন্ডন শহরের প্রত্যেকটা জিনিসই উজ্জ্বল ঝকমকে। in the smokeless air, ধোঁয়াহীন পরিমণ্ডলে। স্মোকলেস কথার অর্থ হচ্ছে ধোঁয়াহীন, এয়ার মিন্স হচ্ছে বাতাস। মানে এক কথায় আমরা বলতে পারি ধোঁয়াহীন বাতাসে সবকিছু উজ্জ্বল এবং ঝকমকে। তাহলে এই লাইনটার মিনিংটা কি হচ্ছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে সবকিছু উজ্জ্বল এবং ঝকমকে। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্যাট লাইন, এই লাইনটার তাৎপর্য কি? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ,
কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতানুসারে, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতানুযায়ী, as there is no obstacle of any kind of smoke in the environment of the city London of the early morning, প্রাথমিক সকালবেলায় লন্ডন শহরের পরিবেশে যেহেতু কোনো ধোঁয়ার অস্তিত্ব নেই, ফর দিস রিজন এই কারণের জন্যই এভরিথিংস লুক লাইক মোস্টলি ব্রাইট অ্যান্ড স্পার্কল ব্রিলিয়ান্টলি, সেই জন্যই লন্ডন শহরের প্রত্যেকটা জিনিস উজ্জ্বল এবং ঝকমকে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, নেভার ডিড সান, সূর্য কখনোই মোর বিউটিফুলি, এত সুন্দরভাবে, স্টেপ, স্টেপ মানে পরিব্যাপ্ত করেনি বা বিকিরণ করেনি। স্টেপ কথার অর্থ হচ্ছে কি সাবমার্জ টু দ্য ওয়াটার, মানে দ্য সান ডিড নট গিভ অফ ইট সাইন বিফোর অর সো বিউটিফুলি, সূর্য এত সুন্দরভাবে কোনোদিন তার রশ্মি বিকিরণ করেনি অন দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের উপর, অফ দ্য আর্লি মর্নিং, প্রাথমিক সকালবেলায়। নেক্সট লাইন ডিয়ার স্টুডেন্ট, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম চমৎকার, স্প্লেন্ডার কথার অর্থ হচ্ছে এক্সিলেন্ট, তার প্রথম চমৎকার, ভ্যালি উপত্যকা, রক পাহাড় বা টিলা, অর হিল অথবা পাহাড়। নেক্সট লাইন ডিয়ার স্টুডেন্ট, নেভার স আই, আমি কখনোই দেখিনি, নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি, এ কাম, এত শান্ত, সো ডিপ, এত গভীরভাবে শান্ত বা সমাহিত। তাহলে আমরা একসঙ্গে মিনিংটা বলবো, এ কাম সো ডিপ, এত গভীরভাবে সমাহিত। মানে অ্যাকচুয়ালি the poet does never see before the tranquil environment of the city in London of the early morning. এত নিস্তব্ধতা, শান্ত স্নিগ্ধময় পরিবেশ লন্ডন শহরের বুকে প্রাথমিক সকালবেলায় কবি আগে কোনোদিন দেখেননি। সেজন্যই কবি বলছেন নেভার স আই, আমি কখনোই দেখিনি, নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ, এত গভীরভাবে শান্ত বা সমাহিত। নেক্সট লাইন ডিয়ার স্টুডেন্ট, দ্য রিভার গ্লাইডেড, গ্লাইডেড কথার অর্থ হচ্ছে বয়ে চলা, গ্লাইডেড কথার অর্থ কি বয়ে চলা, ফ্লো, FLOW, দ্য রিভার গ্লাইডেড, নদী বয়ে চলে, অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজস্ব শ্রুতিমধুর ইচ্ছায়। তাহলে এই লাইনটা যদি ব্যাখ্যা চাও, ব্যাখ্যা বলতে হলে কিভাবে বলতে হবে, দ্য রিভার ফ্লোজ অ্যাট হিজ ওন ডিজায়ার, নদী তার আপন গতিতে বয়ে চলে, উইদাউট কেয়ারিং এনিবডি, কাউকে গ্রাহ্য না করে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট হ্যাজ ফাউন্ড, কবি খুঁজে পেয়েছেন, ইন দ্য ক্যারেক্টার অফ দ্য রিভার হ্যাজ এ ফ্রিডম, নদীর আছে স্বাধীনতা, দ্য রিভার ডাজন্ট কেয়ার টু এনিবডি, নদী কাউকেই গ্রাহ্য করে না, দ্য রিভার ফ্লোজ অ্যাট হিজ ওন মোশনস, নদী তার আপন গতিতে বয়ে চলে। Actually, in the character of the river has existed a freedom movement. Next line. Dear God, he is sore, the very houses. Dear God, he is sore, very houses. বাড়িগুলো সেম মনে হচ্ছে asleep, ঘুমন্ত। The poet evokes to God, কবি ঈশ্বরের কাছে আহ্বান জানাচ্ছেন, the houses seem asleep in the city London of the early morning, প্রাথমিক সকালবেলায় লন্ডন শহরের মধ্যে বাড়িগুলো যেন ঘুমন্ত অবস্থায় বিরাজ করছে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়ান্টস টু মিনস টু দ্য রিডার্স, কবি পাঠকদের উদ্দেশ্যে বলছেন, দ্য হাউসেস ইজ নট টু বি স্লিপ, বাড়িগুলো ঘুমাচ্ছে না, পিপল রিমেইনিং উইথিন দ্য হাউস আর টু বি স্লেপ, বাড়িগুলোর মধ্যে থাকা লোকগুলো ঘুমন্ত অবস্থায় বিরাজ করছে। সো দ্য সাইলেন্স মুভমেন্ট কামস টু বি অ্যাপিয়ার্ড অন দ্য আর্থ অফ দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং। এখানে যে লাইনটাতে দেয়া আছে অ্যাসলিপ শব্দটা, অ্যাসলিপ শব্দটার মধ্যে একটা ফিগার অফ স্পিচ বর্ণনা করা আছে।
এখান থেকে প্রশ্ন পড়ে, হোয়াট ডাজ দ্য ফিগার অফ স্পিচ ইউজ ইন দ্য ওয়ার্ড অ্যাসলিপ? অ্যাসলিপ শব্দটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা আছে? না, ইন দ্য ওয়ার্ড অ্যাসলিপ। অ্যাসলিপ শব্দটার মধ্যে দ্য ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন হ্যাজ ইউজড, পার্সনিফিকেশন ব্যবহার করা আছে। অর উই মে কল অ্যালিউশন, আমরা অ্যালিউশনও বলতে পারি। তাহলে পার্সনিফিকেশন কাকে বলে? না, যখন কোন একটা জড় বস্তু, ধরো একটা আয়না, সে তো আর তার মুখ নেই, কথা বলতে পারে না, কিন্তু কাল্পনিকভাবে যখন কবি বা লেখক তার মধ্যে প্রাণ প্রবেশ করাচ্ছে, মানব জাতির মতোই জড় পদার্থটা ব্যবহার করছে, তাকে আমরা পার্সনিফিকেশন বলে থাকি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই সর্বশক্তিমান হৃদয়, ইজ লাইং স্টিল, এখনো শায়িত বা ঘুমন্ত। তাহলে লাস্ট লাইনটার মিনিংটা কি? অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই সর্বশক্তিমান হৃদয়, ইজ লাইং স্টিল, এখনো ঘুমন্ত। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে এমসিকিউ আকারে, বলছে হুজ মাইটি হার্ট ইজ রেফার টু হিয়ার, কার সর্বশক্তিমান হৃদয়ের কথা বলা হয়েছে? দ্য সিটি ইন লন্ডন অফ দ্য আর্লি মর্নিং ইজ রেফার টু হিয়ার, দ্য হার্ট অফ দ্য সিটি লন্ডন অফ দ্য আর্লি মর্নিং ইজ রেফার টু হিয়ার, লন্ডন শহরের হৃদয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ